বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে। পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী। জনগণের আন্দোলনের চাপে পড়ে যেবার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী, সেটা আমরা দেখব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। মূল গেট ছাড়াও আশপাশের দেয়াল ভেঙে ও টপকে চলে যায় নারী পুরুষ সবাই। হাজার হাজার মানুষের ভিড়ে নিরাপত্তা দূরে থাক, প্রধানমন্ত্রীর বাসভবন চেনা দেয়। এবং ইতিমধ্যেই বিক্ষুব্ধ জনতা ভারতের নরেন্দ্র মোদীর বাসভবনকে ঘেরাও করেছে, যে কারণে এবার কিন্তু শেষ রক্ষাও হচ্ছে না এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ছক্কা হাঁকিয়েছেন দিদি আর বোল্ড আউট হলেন বিজেপির মোদী। উল্টো ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে দলটি। বুথ ফেরত জরিপকে ভুল প্রমাণ করে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। মমতার দলের দাপটে বিজেপির ঝুলিতে গেছে মাত্র 12টি আসন। কিন্তু কেন? তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস গড়ার পথে অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে। ডিএমকে কিংবা এআইএডিএমকের মতো বাঘা বাঘা রাজনৈতিক দলকে পেছনে ফেলে প্রাথমিক ট্রেন্ডে বড় ব্যবধানে এগিয়ে আছে বিজয়ের নতুন দল টিভিকে। পশ্চিমবঙ্গ ভারতের একটি গরম সংবাদ আপনাদেরকে দিচ্ছি যে সেখানে বিজেপি নেতা শুভেন্দ্রকে গণদোলাই দিয়েছে। এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের কোথাও। তার সাথে আছে ময়ূক রঞ্জন, ওই সাংবাদিক। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভারতে এটা কি শুরু হয়েছে? নরেন্দ্র মোদী কি সত্যি পদত্যাগ করতেছেন? আসলে চারদিকে আন্দোলন, ভাঙচুর আর ক্ষোভের আগুন, এমনকি বিজেপি নেতাদের গণদোলাই দেওয়ারও খবর কিন্তু পাওয়া যাচ্ছে। কেন হঠাৎ খোদ ভারতেই মোদী সরকারের এই অবস্থা? আর পশ্চিমবঙ্গের দিদি অর্থাৎ মমতা ব্যানার্জি কিভাবে মোদীর ম্যাজিক প্লফ করে দিলেন? আজকের ভিডিওতে আমরা এই সব কিছুর পেছনে আসল রহস্য ফাঁস করব। তাই এক মুহূর্ত মিস না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ আজকের তথ্যগুলো আপনার মাথা ঘুরিয়ে দিবে। দর্শক শ্রোতা, আমরা শুরুতে আপনাদেরকে পরিচয় দিচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এখন কিন্তু টালমাটাল। কেন সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, আর কেনই বা বিজেপি নেতারা কোণঠাসা, সব বিস্তারিত আপনাদেরকে বলছি, একটু অপেক্ষা করুন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এমন গরম গরম সব খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের এই চ্যানেলের দিকে চোখ রাখতে হবে। দর্শক শ্রোতা, চলুন পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় আর মমতার জাদু নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমে আসা যাক পশ্চিমবঙ্গের কথায়। আপনারা জানেন মোদী আর অমিত শাহ এবার কোমর ভেদে নেমেছিলেন বাংলা দখল করতে, কিন্তু ফল কি হয়েছে? দিদির কাছে মোদী পুরো বোল্ড আউট হয়ে গিয়েছে। মমতার লক্ষ্মীর ভান্ডার আর জনমুখী প্রকল্পের কাছে বিজেপির সব কৌশল ব্যর্থ হয়ে গিয়েছে। মানুষ বলছে আমরা ভাতের লড়াই করতেছি, ধর্মের লড়াই নয়। উপরন্তু সন্দেশখালী ইস্যু নিয়ে বিজেপি যে হাওয়া দিতে চেয়েছিল, সেটা শেষ পর্যন্ত তাদের উপরেই বুমেরাং হয়ে ফিরে এসেছে। এখন আসেন বিজেপি নেতাদের গণধোলাই এবং নিখোঁজের যে বিষয়টি ছড়িয়েছে সেটি নিয়ে। সবচাইতে চাঞ্চল্যকর খবর হচ্ছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে। শোনা যাচ্ছে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন তিনি এবং বর্তমানে নাকি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর সাথে বিতর্কিত সাংবাদিক ময়ূক রঞ্জনকেও নাকি মানুষ ছেড়ে কথা বলছে না। অভিযোগ উঠেছে তারা ভারত ও বাংলাদেশের মধ্যে ঘৃণা ছড়িয়েছেন এবং সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছেন। বিশেষ করে বাংলাদেশ থেকে চিকিৎসা ও পর্যটন মানুষ না যাওয়ায় পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা এখন না খেয়ে মরার উপক্রম হয়েছে। এই সবের দায় এখন বিজেপি নেতাদের উপরেই চাপাচ্ছে কিন্তু সাধারণ মানুষ। এই বিষয়ে আপনার আসলে বলা কি, আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন। দর্শক, কেরালা এবং তামিলনাড়ুর অবস্থা সম্পর্কে যদি আপনাদেরকে বলি, শুধু পশ্চিমবঙ্গে নয়, দক্ষিণ ভারতেও মোদী সরকারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কেরালায় কংগ্রেসের জোয়ারে বিজেপি স্রেফ ভেসে গিয়েছে, আর তামিলনাড়ুতে নতুন চমক দেখাচ্ছে অভিনেতা বিজয়। তার দল বাঘা বাঘা রাজনৈতিক দলকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ পুরো ভারতেই এখন মোদী বিরোধী এক বিশাল ঢেউ কিন্তু আছড়ে পড়েছে। দর্শক, এই বিষয়ে আমরা এখন একটা ভিডিও দেখব। আমি আশা করবো এই ভিডিও দেখলে আমি যা বলেছি আরো বেশি পরিমাণে ক্লিয়ার হয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক। ছক্কা হাঁকিয়েছেন দিদি আর বোল্ড আউট হলেন বিজেপির মোদী। দর্শক, ভারতীয় নির্বাচন নিয়ে এখন সরগরম পুরো ভারত সহ বিশ্বের নানা প্রান্তের মানুষ। বাংলাদেশও কিন্তু সেই গরম হাওয়ার সাথে যুক্ত হয়েছে। প্রতিনিয়ত আমরা খোঁজ রাখছি ভারতের নির্বাচনের এবং সবশেষ ফলাফল বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল লোকসভার, সেটিতে কিন্তু একটি বড় ধরনের পরিবর্তনের হাওয়ার কথা বলা হয়েছিল, সেটি কিন্তু আমরা দেখিনি। সে ব্যাখ্যা এখন করব। এক কথায় যদি বলি, ছক্কা হাঁকিয়েছেন দিদি আর বোল্ড আউট হলেন বিজেপির মোদী। কিভাবে?
পশ্চিমবঙ্গের হাওয়া বদলাতে এসেছিলেন বিজেপি নেতা মোদী আর অমিত শাহ। সেই হাওয়া তো বদলানো গেলই না, উল্টো ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে দলটি। পশ্চিমবঙ্গের ম্যাজিক দেখাবে বিজেপি দাবি করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে সত্যি কিন্তু ম্যাজিক দেখিয়েছে রাজ্যটি, কিন্তু ফলটা হলো নেতিবাচক। বুথ ফেরত জরিপকে ভুল প্রমাণ করে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। মমতার দলের দাপটে বিজেপির ঝুলিতে গেছে মাত্র 12টি আসন। কিন্তু কেন? রাজনীতির খেলায় কোন ভুল চালে পশ্চিমবঙ্গে ধাক্কা খেল বিজেপি? নির্বাচনের মৌসুম জুড়ে বারবার পশ্চিমবঙ্গ সফর করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। ঝড় তুলেছেন প্রচারণায়, রোড শো করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী, কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। গত নির্বাচনের চেয়েও এবার কম আসন পেয়েছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলটির এমন বিপর্যয়ের নেপথ্যে রয়েছে একাধিক কারণ। প্রথমেই সেই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। কারণ যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে প্রথমেই যেটি কাজ করেছে মমতার জনমুখী প্রকল্প। কিভাবে সেই কথাই জানাতে চাই। জনগণের কথা ভেবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড, সমুদ্র সাথী, একের পর এক জনকল্যাণকর প্রকল্প এনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। সম্প্রতি লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতা বেড়ে হয়েছে 1000 রুপি, জনজাতিদের জন্য 1200 রুপি, আর তাতেই বাজিমাত। পশ্চিমবঙ্গকে বঞ্চনার চিত্রটিও কাজ করেছে এখানে। কেন? 100 দিনের কাজ, আবাস যোজনার মতো একের পর এক প্রকল্পে টাকা আটকানোর অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। কিসে অভিযোগ? রাজ্য সরকার টাকার হিসেব দেয় না, তাই কেন্দ্র টাকা দিচ্ছে না। কিন্তু সেই ইস্যুকেই বিজেপির বিরুদ্ধে কাজে লাগিয়েছে তৃণমূল। দাবি করে রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পশ্চিমবঙ্গকে ভাতে মারার চেষ্টা করছে মোদী অমিতরা। হাতিয়ার হয় শুভেন্দু সুকান্তদের মন্তব্য। এই বঞ্চনা মেনে নিতে পারেনি রাজ্যবাসী। ভোট বাক্সে তাই স্পষ্টতই দৃশ্যমান। আরেকটি বিষয়, দুর্নীতির বিষয়টিও কিন্তু এই রাজ্যে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। এই যে চাকরি চুরি, রেশন চুরির মতো স্লোগান তুলেও ভোট বৈতরণী পার করতে ব্যর্থ হয়েছে বিজেপি। দুর্নীতিকাণ্ডে উদ্ধার হওয়া টাকা ভোটারদের ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। দুর্নীতির অভিযোগে বারবার তৃণমূলকে বিদ্ধ করেছিলেন তিনি, কিন্তু তাতেও চিড়ে ভিজল না। কার্যত মুখ থুবড়ে পড়ল তাদের সেই প্রচার। আরেকটি বিষয় হচ্ছে মমতার তৃণমূলকে একের পর এক নেতিবাচক প্রচারণার ফল। এ তো শুনলাম নিজেদের দ্বন্দ্ব। আরেকটি বিষয় এ রাজ্যে মোদীর ভোট ব্যাংক কমিয়েছে বলে মনে করা হচ্ছে, সেটি হচ্ছে আমরা দেখেছি যে মমতাকে অশালীন আক্রমণ করেছেন বিজেপি নেতারা বারবার। সেটাই বুমেরাং হিসেবেই কাজ করেছে। 21-এর ভোটে মমতা ব্যানার্জিকে ব্যক্তিগত আক্রমণের খেসারত দিয়েছিলেন মোদী সারা। তা থেকে শিক্ষা নিয়ে কিন্তু এবার গেরুয়ার শিবিরের শীর্ষ নেতৃত্ব সে ভুল থেকে দূরে ছিলেন। লাগাতার লাগামহীন মন্তব্য করে গেছেন, কুৎসিত ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, কখনো মমতার মৃত্যু ঘণ্টা বাজিয়েছেন, কখনো তার পরিবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। এগুলো কিন্তু মোটেও ভালো চোখে দেখেনি রুচিশীল বাঙালিরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জনসভায় দাঁড়িয়ে মোদী সারা বারবার ইসলামোফোবিয়া তৈরির চেষ্টা করেছেন। আমরা এটি একদম শুরু থেকে দেখেছি। মেরুকরণের চেষ্টা চালিয়েছেন, দাবি করেছেন তৃণমূল বা কংগ্রেস জিতলে রাজ্যের হিন্দুরা কোণঠাসা হবে, কিন্তু সে কথা কানে তোলেনি বঙ্গবাসী। তাই হিন্দু মুসলিম নির্বিশেষে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে ভোটাররা। আর আরেকটা বুমেরাং হয়েছে সন্দেশখালী। কি সেই ব্যাখ্যাও এখানে দিচ্ছি। গ্রামবাসীর জমি ভেরি দখল থেকে শুরু করে রাতের অন্ধকারে নারীদের তুলে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। সেই ঘটনা নিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতীয় চর্চা হয়েছিল। তবে এ বিষয়ে বেশি শব্দ খরচ করেনি তৃণমূল কংগ্রেস। তবে দৃঢ়ভাবেই তারা দাবি করেছিল সেসব অভিযোগ উঠেছে তার সবটা সত্য নয়। অথচ প্রতিটি প্রচারে এটি নিয়ে সরব হয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। কিন্তু ধীরে ধীরে এটি স্পষ্ট হয়ে ওঠে, সন্দেশখালীর বেলুন যতটা ফোলানো হচ্ছে তাতে ততটা কিন্তু হাওয়া নেই। তাই এই ইস্যুটি কার্যত বুমেরাং হয়ে উঠেছে বিজেপির জন্য। সব মিলিয়ে বলা যায় পশ্চিমবঙ্গে মোদীর ম্যাজিকে সাড়া দেয়নি বাংলার মানুষ। দিদির তৃণমূলের কাছে ধরাশায়ী বিজেপি। কেরালায় নরেন্দ্র মোদীর স্বপ্ন ভেঙে চুরমার। বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের চমক সৃষ্টি করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। ভোট গণনার প্রতিটি ধাপে স্পষ্ট হচ্ছে জনমতের রায়। ক্ষমতায় আসছে নতুন সমীকরণ। পিছিয়ে পড়ছে ভারতীয় জনতা পার্টি, ভেঙেছে তাদের দক্ষিণ জয়ের আশা। অন্যদিকে লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের দুর্গেও ধসের ইঙ্গিত। এই উত্তেজনার মাঝেই তামিলনাড়ুতে চমক দেখাচ্ছেন অভিনেতা থালাপতি বিজয়। রাজনীতির ময়দানে নতুন সমীকরণের বার্তা দিচ্ছেন তিনি। দক্ষিণ ভারতের রাজনীতিতে কি তবে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়? তা নিয়ে চলছে জল্পনা। কেরালার রাজনীতিতে চলছে বড় ধরনের পালাবদলের ইঙ্গিত। ভোট গণনার শুরু থেকেই টান টান উত্তেজনার মধ্যে ধীরে ধীরে স্পষ্ট হয়েছে জনমতের রায়। আর সেই রায়ে নিরঙ্কুশ জয়ের পথে এগিয়ে যাচ্ছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট।
সকাল থেকে শুরু হওয়া গণনায় প্রথম দিকে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছবিটা বদলাতে থাকে। 140 আসনের কেরালা বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন 71টি আসন, আর এখন পর্যন্ত যে ফল সামনে এসেছে তাতে ইউডিএফ একাই সেই ম্যাজিক সংখ্যা পেরিয়ে গেছে। 127টি আসনের মধ্যে 75টিতে এগিয়ে থেকে কার্যত ক্ষমতার দরজা খুলে ফেলেছে কংগ্রেস নেতৃত্বাধীন এই জোট। অন্যদিকে বড় ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট। দীর্ঘদিনের শক্ত ঘাঁটি ধরে রাখার লড়াইয়ে নেমেও শেষ পর্যন্ত পিছিয়ে পড়েছে তারা। এখন পর্যন্ত 39টি আসনেই সীমাবদ্ধ রয়েছে এলডিএফ, যা তাদের জন্য স্পষ্ট পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ভারতীয় জনতা পার্টি বিজেপির জন্য। কেরালায় নিজেদের অবস্থান শক্ত করার লক্ষ্য নিয়ে জোরদার প্রচার চালালেও ভোটের বাক্সে সেই প্রতিফলন মেলেনি। মাত্র 5টি আসনে এগিয়ে থেকে কার্যত প্রান্তিক অবস্থায় চলে গেছে দলটি। দক্ষিণ ভারতে পা রাখতে মরিয়া বিজেপির জন্য এই ফল নিঃসন্দেহে বড় রাজনৈতিক বার্তা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কেরালার ভোটাররা এবার পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সূচকে এগিয়ে থাকা এই রাজ্যে ভোটাররা চেয়েছেন নতুন নেতৃত্ব ও ভিন্ন দৃষ্টিভঙ্গি, আর সেই সুযোগটাই কাজে লাগাতে পেরেছে ইউডিএফ। অন্যদিকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমক দেখাচ্ছেন তামিল অভিনেতা বিজয়। ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আসন সংখ্যায় এগিয়ে তার দল। তার নেতৃত্বে টিভিকে প্রত্যাশার চেয়ে ভালো ফল করছে এবং শক্ত অবস্থান ধরে রেখেছে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজন 118 আসন, তবে কোনো দলই এককভাবে সেই লক্ষ্য ছুঁতে পারেনি। ফলে শেষ পর্যন্ত কে সরকার গঠন করবে তা নির্ভর করছে বাকি আসনের ফলাফলের ওপর। পশ্চিমবঙ্গ ভারতের একটি গরম সংবাদ আপনাদেরকে দিচ্ছি যে সেখানে বিজেপি নেতা শুভেন্দ্রকে গণদোলাই দিয়েছে, এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের কোথাও। তার সাথে আছে ময়ূক রঞ্জন, ওই সাংবাদিক, যেই সাংবাদিক নাকি পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ বাজানোর জন্য সবচেয়ে বেশি বাংলা ভাষায় সাংবাদিকতায় বেশি উত্তপ্ত করেছে এবং মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে। সেই ময়ূক রঞ্জনকে কলকাতায় মানুষের গণধুলাইয়ের পরে তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কলকাতায়। এই দুজনকেই এখন ভারত ছাড়া করার জন্য ভারতবাসী প্রস্তুত এবং তারা মনে করছে যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যে খারাপ সম্পর্ক হয়েছে, বাংলাদেশ থেকে যারা পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য যেতেন তারা সেখানে বলেছেন যে তারা যেন ভারতে না গিয়ে পাকিস্তানে গিয়ে চিকিৎসা করেন। অপরদিকে ভারতের চিকিৎসায় মানুষ না যাওয়ার কারণে ভারতের বিভিন্ন ব্যবসা বাণিজ্য সব কিছু গুটিয়ে মানুষ এখন না খেয়ে মারা যাচ্ছে পশ্চিমবঙ্গে। যার ছিল হোটেল ব্যবসা তার হোটেল ব্যবসা নেই, যার হসপিটালে বিভিন্ন কার্যক্রম ছিল তাদেরও সেখানে কার্যক্রম নেই, পর্যটনদের গাড়ি চলছে না, পর্যটন না পেয়ে রেস্টুরেন্ট গুলাতে খাবার বিক্রি হচ্ছে না বাংলাদেশি না যাওয়ার কারণে। পাশাপাশি পশ্চিমবঙ্গের এবারের রমজানে তারা দেখতে পেয়েছে যে তাদের কত বড় দোষ নেমেছে, তাদের রমজানের ঈদের বিজনেস পুরাটাই দপস করেছে বাংলাদেশিরা না যাওয়ার কারণে। বাংলাদেশি এবার ঈদের বাজার করেছে, তারা পশ্চিমবঙ্গ গিয়ে বাজার করেন নাই। আর এই কারণেই শুভেন্দ্রকে আর ময়ূর রঞ্জনকে দায়ী করছে পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মের সাধারণ মানুষেরা। পাশাপাশি সেখানে বিজেপি নেতারা খেপে উঠেছে বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে এবার গণদোলাই দিচ্ছে বিজেপি নেতাদেরকে এবং ভারতের বিভিন্ন জায়গায় খেপে উঠছে এখন বিজেপি নেতারা বিজেপির বিরুদ্ধে। এটাই কি তাহলে এই নরেন্দ্র মোদীর নরপশুর শেষ সময়কাল কিনা, তাকে বিদায় নিতে হবে কিনা, এই নিয়ে আলোচনা চলছে ভারতের সকল মিডিয়ায়। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের বিভিন্ন জায়গায় এখন নরেন্দ্র মোদীর প্রতিনিধিরা ভারতীয়দের হাতে এবং বিজেপির হাতেই তারা লাঞ্ছিত হচ্ছে। বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে হত্যা খুনের কথা বলে ভারতকে যে উত্তপ্ত করেছে, ভারতকে যে এক ঘরে করে ফেলেছে, ভারতের আশেপাশে যে কোনো দেশ ভারতের বন্ধু নাই তারা বুঝতে পেরেছে। এবং সাধারণ মানুষের কথা আমি এর আগেও বলেছি যে সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই, আমাদের সব কথা হলো ভারতের নরেন্দ্র মোদী এবং উগ্রবাদী বিজেপির বিরুদ্ধে। ভারতের নরেন্দ্র মোদী আর উগ্রবাদী বিজেপি যেভাবে ভারতটাকে সারা পৃথিবীর ভিতরে একটি নোংরা রাজনীতিবিদ হিসাবে সে কিন্তু অলরেডি পরিচিতি অর্জন করেছে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা দেখেছেন। এখন প্রশ্ন হলো, আপনারা কি মনে করেন নরেন্দ্র মোদী কি পারবেন আবার ঘুরে দাঁড়াতে, নাকি এটাই তার শেষ সময়? আর বাংলাদেশিদের ইন্ডিয়া বয়কট বা ভারত না যাওয়ার সিদ্ধান্ত কি সঠিক ছিল? অবশ্যই আপনারা মূল্যবান মতামত নিচের কমেন্টস বক্সে লিখে জানাবেন, আমি প্রত্যেকের কমেন্টস পড়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি আপনাদের মাঝে। ততক্ষণ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।